আজকের বিষয় দ্বাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের চতুর্থ অধ্যায় পর্ব 2 মানুষ জমি অনুপাত এবং তার তিনটি অবস্থা। মানুষ জমি অনুপাত অর্থাৎ ম্যান ল্যান্ড রেশিও, এটার মানে কি দেখে নি চলো সংজ্ঞাটা কি বলছে। কোনো দেশ বা অঞ্চলের মোট যে পপুলেশন তার সঙ্গে সেখানকার কার্যকরী যে জমি তার যে অনুপাত তাকেই বোঝানো হচ্ছে। মানুষ এখানে কে? মানুষ বলতে এখানে বলছে তার কর্মদক্ষতা, জ্ঞান বুদ্ধি, তার টেকনিক, তার সংগঠন, এই সমস্ত কিছুকে বলা হচ্ছে তার কালচারাল কোয়ালিটিস। ঠিক আছে। আর কার্যকরী জমি বলতে কি বোঝাচ্ছে? সেই সমস্ত জমি যা কিনা মানুষের দরকারে লাগছে, মানুষ সেই জমি থেকে যদি কোনো রকম সম্পদ সৃষ্টি করতে পারে তবেই। জমি থেকে মানুষ যে কেবলমাত্র কৃষিজ দ্রব্য উৎপাদন করে তাই নয়, আর সম্পদ আহরণ করে তাই নয়, ইভেন ইফ মাটির নিচে অর্থাৎ ভূগর্ভ থেকেও খনিজ সম্পদ উত্তোলন করতে পারে। তাই এখানে জমি হচ্ছে জমির আয়তন, ক্ষেত্রফল, ভূগর্ভের খনিজ পদার্থ সম্পদ এবং জমির উপরিভাগে যদি ভালো বাতাস হয়, সূর্য কিরণ হয় সেটাও, এবং ভূগর্ভের এবং ভূপৃষ্ঠের জল সমস্ত কিছুকেই এখানে বোঝানো হচ্ছে। দেখো এটা বলছে 3 ডাইমেনশনাল লোকেশন, অর্থাৎ 3D যে লোকেশন পুরোটাই। তাহলে আমরা রেশিওটা কিভাবে দেখতে পাচ্ছি? দেখো প্রথমে লেখা আছে মোট জনসংখ্যা প্লাস তাদের দক্ষতা, কর্মদক্ষতা প্লাস তাদের কালচার, এই সমস্তটাকে ভাগ করা হচ্ছে কি দিয়ে? মোট ফাংশনাল যে জমির আয়তন সেটা, তার সঙ্গে সেই জমিটার কতটা ক্যাপাসিটি আছে প্রোডাকশন করার সেইটা, এই দুটোর গুণ, এবং এই উপরে যা আছে মোট জনসংখ্যা, তার কর্মদক্ষতা এবং সংস্কৃতি, তাকে ভাগ করা হচ্ছে জমির আয়তন এবং জমির উৎপাদন ক্ষমতা দিয়ে। ঠিক আছে। এই কথাটা কিন্তু যখন সংজ্ঞা লেখা হবে তার সাথে যেন লেখাই হয় অবশ্যই। দেখো প্রাচীনকালে মানুষ সম্পদ সংগ্রহ করত ভূমিভাগের উপর থেকে, এবং বর্তমানে কিন্তু মানুষ ভূভাগের অভ্যন্তর থেকেও খনিজ দ্রব্য উত্তোলন করতে পারে। তাই জমির যে কার্যকারী গুণ সেটা কিন্তু বহুগুণ বেড়ে গেছে। অর্থাৎ মানুষ জমি অনুপাত নির্ণয়ের জন্য এই ক্ষেত্রে ভূমির অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় ক্যারিং ক্যাপাসিটি এবং মানুষের যে কালচারাল ডেভেলপমেন্ট, এই সমস্ত বিষয়ের উপরেই মেনলি গুরুত্ব দেওয়া হয়। তাহলে মানুষ জমি অনুপাত বা ম্যান ল্যান্ড রেশিও জানলাম। এবার দেখি এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো কি কি। প্রথমটা দেখো বলছে যে মানুষের সঙ্গে জমির এখানে একটা গুণগত সম্পর্ক লক্ষ্য করা যায়, কিন্তু কোনো রকম পরিমাপগত পরিমাপ এখানে থাকছে না। গুণগত মানে কি? তার ভেতরে কি কি কোয়ালিটিস আছে সেটা এখানে যাচাই করা যাচ্ছে। 2 নম্বর পয়েন্ট কি বলছে? মানুষ জমি অনুপাত থেকে দেশের জনসাধারণের জীবনযাত্রার মান সম্পর্কে একটা কনসেপ্ট তৈরি হয়, যে সেখানকার জনসাধারণ তাহলে কেমন থাকতে পারে। ঠিক আছে। কিন্তু সেখানকার অ্যাকচুয়াল ইকোনমিক্যাল যে কন্ডিশন সেটা খুব একটা চিত্র পাওয়া যায় না যদিও, তবে সেখানকার পপুলেশনটা খুব বেশি না কম সেই সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। এবার দেখো এই যে অনুপাতের কথা বলা হচ্ছে, এই অনুপাত থেকে দেশের কাম্য জনসংখ্যার ধারণাও পাওয়া যায়। এই কাম্য জনসংখ্যা, জনাধিক্য, জনবিরলতা, এই তিনটেই হলো কিন্তু মানুষ জমি অনুপাতের 3 রকম অবস্থান, যেই সম্পর্কে আমরা এর পরবর্তী স্লাইডগুলোতে পড়তে থাকব। এই অনুপাত থেকে কার্যকর জমির উপর জনসংখ্যার কতটা প্রেশার আছে সেটাও নির্ণয় করা যায়। মানুষ জমি অনুপাত নির্ণয় কিন্তু অত্যন্ত কঠিন কাজ অবশ্যই, কেননা কতটা কার্যকরী জমি পাওয়া যাবে,
তার কিন্তু ডায়নামিক টাইপের, সময় অনুযায়ী সেটা কিন্তু চেঞ্জেস হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার দেখি নেক্সট কি বলছে। কাম্য জনসংখ্যা বা আদর্শ জনসংখ্যা অর্থাৎ অপটিমাম পপুলেশন। এই যে টার্মটা বলছি অপটিমাম পপুলেশন, এই টার্মটা মনে রাখতে হবে, পরবর্তীকালেও কাজে লাগবে, কথাটা বারবার আসবে। এখানেও দেখো সেই অধ্যাপক জিমারম্যান তিনি বলছেন মানুষ জমি অনুপাত যেটা হলো তার যে একটা আইডিয়াল সিচুয়েশন তৈরি হলো সেটাকে এখানে তিনি আদর্শ জনসংখ্যা বা কাম্য জনসংখ্যা বলছে। জিনিসটা কি ডিটেলসে একটু দেখি। আদর্শ বা কাম্য জনসংখ্যা হচ্ছে সেই জনসংখ্যা যার বৃদ্ধি হলে মানে যেটা থেকে যদি বেশি বেড়ে যায় তাহলে হয়ে যাবে ওভার পপুলেশন, এবং সেটা যদি কমে যায় তাহলে হয়ে যাবে আন্ডার পপুলেশন। ঠিক আছে, তাহলে এখানে কাম্য জনসংখ্যা বা আদর্শ জনসংখ্যা বলতে আমরা তাহলে কি বুঝবো? সেই পরিমাণ পপুলেশন যা কিনা দেশের ক্যারিং ক্যাপাসিটি অফ ল্যান্ডের সঙ্গে একদম মানানসই হবে। যতটা জমির বহন ক্ষমতা হবে, মানে কার্যকারী জমির বহন ক্ষমতা হবে, ঠিক ততটাই জনসংখ্যা থাকবে, না বেশি না কম, একদম ব্যালেন্সড থাকতে হবে। অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সমস্ত কিছু সুবিধা ঠিকঠাক পাবে, প্রত্যেকটা মানুষই পাবে। তেমনি সেই দেশের সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা সমস্ত কিছুরও মানবিক গুণাবলীরও কিন্তু বিকাশ ঘটতে হবে, অর্থাৎ কালচারাল যে ডিমান্ড সেটাও পূরণ হতে হবে, তবে গিয়ে হবে একটা কাম্য জনসংখ্যার পরিস্থিতি। তাই এক্ষেত্রে কিন্তু মানুষ জমি অনুপাত এবং কাম্য জনসংখ্যার যে আনুপাতিক চিত্রটা সেম টু সেম। ঠিক আছে, এবার চলে আসি নেক্সট এটার ব্যাখ্যাটা দেখি কি বলছে। এখানে কার্যকারী জমি বলতে শুধুমাত্র সম্পদ উৎপাদনের উপযোগী জমিকেই বোঝানো হচ্ছে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ বলতে তার যে সংখ্যা সেটাকে বোঝানো হচ্ছে, তার কতটা ক্যাপাবিলিটি আছে, তার কতটা কাজ করার ক্ষমতা আছে সেটা, এবং তার কালচারাল ডেভেলপমেন্ট কতটা হয়েছে, এই তিনটে মেন। এখানে দেখো দেশের সম্পদের উৎপাদনটা নির্ভর করছে মেনলি ফাংশনাল জমির পরিমাণ কতটা তার উপর, এবং সেই জমিতে বসবাসকারী মানুষের সংখ্যা কতটুকু তার উপর, আর নির্ভর করবে তাদের কর্মপ্রচেষ্টা, কর্মদক্ষতা, একই রকম কথা। যাই হোক, একটু উদাহরণগুলোর দিকে তাকাই। বলছে দেখো নেদারল্যান্ডস, ডেনমার্ক, বেলজিয়াম, সুইডেন এইসব দেশের জীবনযাত্রার মান খুবই উন্নত, এবং সেই জন্য ওইসব দেশের জনসংখ্যাকে বলা হয় আদর্শ জনসংখ্যা, অর্থাৎ যতটা জনসংখ্যা সেই অনুযায়ী তারা ঠিকঠাক ডেভেলপড হয়েছে, এবং তাদের যে জমির পরিমাণটা রয়েছে, কার্যকরী জমির পরিমাণ রয়েছে, সেটাকেও তারা প্রপার ইউটিলাইজ করতে পেরেছে। ঠিক আছে, এবার দেখি নেক্সট কি আসছে। এর গতিশীলতা অর্থাৎ ডায়নামিক কতটা সেটা দেখি, কেননা সমস্ত দেশে তো জনসংখ্যা সবসময় একই রকম থাকবে না, তার জন্য বলা হচ্ছে এটা পরিবর্তনশীল বা ডায়নামিক চরিত্রের। একটি সময়ে কাম্য জনসংখ্যা বিরাজ করলেও জনসংখ্যা যদি হঠাৎ করে বেড়ে যায় বা প্রাকৃতিক কোনো রাজনৈতিক কারণে যদি উৎপাদন ব্যাহত হয়, তখন এই যে জনসংখ্যাটা তখন কিন্তু হয় জনকীর্ণতায় পরিণত হবে, নয় জনাধিক্যে পরিণত হবে, অর্থাৎ হয় ওভার পপুলেশন হয়ে যাবে, নয় আন্ডার পপুলেশন হয়ে যাবে। ঠিক আছে, এই তাই জনাধিক্য অবস্থা থেকেও কাম্য জনসংখ্যা সৃষ্টি হতে পারে, আবার জনস্বল্প অবস্থা থেকেও কিন্তু কাম্য জনসংখ্যায় যেতে পারে। এই যে নিচে দুটো বুলেটসে দেওয়া আছে, এই দুটো ভেরি মাচ ইম্পর্টেন্ট, একটু ভালো করে নোট ডাউন করে নিলে ভালো হয়। স্টেবল পপুলেশন, এই ইংলিশ টার্মটাই মনে রেখো। বলছে দেশের জন্মহার এবং মৃত্যুহার যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কি হবে, জনসংখ্যা বৃদ্ধিটা একদম স্টেবল হয়ে যাবে, তাকে বলা হবে শূন্য জনসংখ্যা বৃদ্ধি, স্থির জনসংখ্যা বা সুস্থিত জনসংখ্যা। কোথায় আছে এরকম? জার্মানি, সুইডেনে। ঠিক আছে, এবার চলে আসি নেগেটিভ পপুলেশন গ্রোথ। এখানে কি বলছে, যে সমস্ত দেশে যতটা পরিমাণ মানুষ মারা যাচ্ছে তার চেয়েও বার্থ রেটটা কমে যাচ্ছে,
অর্থাৎ সেই দেশে জনসংখ্যা তো বাড়ছেই না, বরং কমে যাচ্ছে। এখানে কিন্তু বলছে না যে মৃত্যু বেড়ে যাচ্ছে, ডেথ মোটামুটি হারে যেমনভাবে হয় তেমন হচ্ছে, কিন্তু তার তুলনায় যদি জন্মহারটা কমে যায় তাহলে কি হচ্ছে, জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি ঘটছে। অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ এতটাই বেশি হচ্ছে যে সেখানে আর পপুলেশন বাড়ছেই না। ঠিক আছে, এই দুরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে। নেক্সট দেখো আসি কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্যগুলোতে। বেশি ডিটেলসে যাচ্ছি না, পয়েন্টসগুলো একটু ভালো করে খেয়াল রাখো বা নোট ডাউন করলে ভালো হয়। প্রথমটা দেখো বলেছে পরিবর্তনশীল, এটা তো আগেই বললাম, তাই বুঝতে পারছো কি। গতিশীল, এটাও তাই বুঝতে পারছো। ব্যবহারিক গুরুত্বহীন, অর্থাৎ সম্পদের পরিমাণ পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু জনসংখ্যারও পরিবর্তন ঘটছে। তাই একটা নির্দিষ্ট জায়গার কাম্য জনসংখ্যা কেমন কি হতে পারে সেটা কিন্তু সবসময় নিয়ন্ত্রণ করা যায় না বা নির্ণয় করতেও প্রবলেম হয়। জনসংখ্যার চাপ সামঞ্জস্যপূর্ণ, অবশ্যই। দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হয়, অবশ্যই, এবং জীবনযাত্রার মান উন্নয়নও ঘটে। প্রত্যেকটা পয়েন্টের মধ্যেই লুকিয়ে আছে ভেতরে কি থাকতে পারে। চলে আসি এর যে জনসংখ্যা নির্ধারণকারী কন্ডিশনগুলো কি কি। প্রথম কন্ডিশন, জমির উৎপাদন ক্ষমতা কেমন। যেহেতু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশ্বের অধিকাংশ দেশেই একটি প্রধান সমস্যা দ্রুত পপুলেশনের বৃদ্ধি, তাই দেশগুলো বিভিন্নভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন, একটি দেশের পক্ষে কি জনসংখ্যা ঠিকঠাক পরিমাপ করা যেতে পারে, বা দেশটি তার জনসংখ্যা কতদূর পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে? এই সমস্তর উপর প্রশ্নতে উত্তর বলা যায় যে ওই দেশের যে ক্যারিং ক্যাপাসিটি থাকবে জমির এবং তার জনসংখ্যার যে অনুপাত হবে সেটাই হবে তার নির্দিষ্ট পরিমাপ। ঠিক আছে, তাহলে জমির উৎপাদন ক্ষমতা যদি বেশি ভালো হয় তাহলে কিন্তু সেখানে একটা স্টেবল পপুলেশনের সৃষ্টি হতে পারে। চলে আসি প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতির অনুপাত। এখানে এমন কিছু নেই, শুধু যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমরা দেখব। দেখো, কোনো কোনো দেশে যদি প্রাকৃতিক অবস্থা বেশ ভালো হয় তাহলে কিন্তু সেখানকার কালচারাল ডেভেলপমেন্টের যদি অভাব থাকে তখন সম্পদের উৎপাদন প্রয়োজনের তুলনায় কমে যায়, যেমন আমাদের ভারতবর্ষে। ভালো করে হেডিংটা দেখে নাও, কেননা আমাদের ভারতবর্ষ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারদিক থেকেই খুব ভালো, প্রাকৃতিক সম্পদের দিক থেকে হোক বা নেচারের দিক থেকে হোক, বা এখানকার প্রকৃতিটা সমতল আছে, পাহাড় আছে, মালভূমি রয়েছে, সব কিছু রয়েছে। বাট আমাদের এখানকার কালচারাল ডেভেলপমেন্টটা এত বেশি উন্নত নয় যে সেটাকে প্রপার ইউটিলাইজ করতে পারা যাচ্ছে। ঠিক আছে, আর কি, ইসরায়েলের ঘটনা দেখো, যথেষ্ট মাত্রায় সাংস্কৃতিক উন্নতি, বাট দেয়ার ইজ এ টিপিক্যাল প্রাকৃতিক পরিবেশ, তার জন্য সম্পদ উৎপাদনটা ঠিকঠাক হচ্ছে না। কোথাও আবার দুটোই অনুকূল কিন্তু পপুলেশনটা খুব কম, তাহলে সম্পদ উৎপাদন কি করে হবে, হবে না, যেমন অস্ট্রেলিয়া এবং কানাডাতে। তাহলে এই যে তিনটে জায়গার উদাহরণ এবং তিন ধরনের কন্ডিশন, এতেই বোঝা যাচ্ছে যে কাম্য জনসংখ্যাটাকে নির্ধারণ করাটা কতটা ডিফিকাল্ট হতে পারে। চলে আসি অজৈব শক্তি সম্পদের ক্ষেত্রে কি হতে পারে। দেখো কি বলছে এটাতে, যে কাম্য জনসংখ্যা নির্ধারণের ক্ষেত্রে জ্বালানি সম্পদ, বিশেষত অজৈব শক্তি, এই যে সম্পদটার প্রভাবটা সর্বাধিক। যেহেতু অজৈব শক্তি সম্পদের প্রাপ্তি বা কতটা কি পাওয়া যাবে বা তার ইউটিলাইজ কীভাবে হবে সেটা নির্ভর করবে সেখানকার কালচারাল ডেভেলপমেন্টের উপরে, তাই কাম্য জনসংখ্যা নির্ধারণে এই সংস্কৃতিটা একান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শিল্পোন্নত বা সমৃদ্ধ দেশগুলোর দিকে তাকালে এই ব্যাপারটা, যেমন আমেরিকা, এই ক্ষেত্রে কিন্তু ওরা খুব ভালোভাবে এই সম্পদটাকে কাজে লাগিয়েছে বলে ওদের একটা কাম্য জনসংখ্যার ব্যাপারটা থেকেই যাচ্ছে। নেক্সট চলে আসি, দেখো মানুষ জমি অনুপাত এবং কাম্য জনসংখ্যার মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা তেমন ইম্পর্টেন্ট না হলেও একটু দেখে রাখা ভালো, নিজে নিজেই করতে পারবে, এটা পড়াচ্ছি না। চলে আসি, দেখো ওভার পপুলেশন অ্যান্ড আন্ডার পপুলেশন, অর্থাৎ জনাধিক্য এবং জনাকীর্ণতা। কঠিন কঠিন শব্দ না পড়ে সহজ মানে ইংলিশ টার্মগুলো একটু মনে রাখা বেটার। ছবিতে একটু স্পষ্ট হচ্ছে ওভার পপুলেশনটা কী হতে পারে, এতই পৃথিবীতে জনসংখ্যা যে মানুষ পড়ে যাচ্ছে।
আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, ডান দিকে চিত্রটা আন্ডার পপুলেশন, অর্থাৎ মানুষ একজন, তার তুলনায় সম্পদের পরিমাণ বেড়ে গেছে। অর্থাৎ সোজা কথা, সম্পদ যা আছে তার তুলনায় মানুষ কম, তাই সেটা হয়ে যাচ্ছে আন্ডার পপুলেশন। চলে আসি এইগুলো সম্পর্কে। প্রথমে পড়ছি ওভার পপুলেশন সম্পর্কে, হালকা টাচ করে করে চলে যাব, বেশি ডিটেলস নয়। অবশ্যই ভারত, পাকিস্তান, বাংলাদেশ পাশাপাশি 3টে দেশের নাম বলে দিয়েছে। এইখানে আছে কি, ওভার পপুলেশন, সব থেকে যেন বেশি জনসংখ্যা এখানেই, কেননা ক্যারিং ক্যাপাসিটি অফ ল্যান্ড কম, মানুষ বেশি, জমির পরিমাণটা অর্থাৎ কার্যকরী জমির পরিমাণ বা বহন ক্ষমতা তার তুলনায় কম হচ্ছে। এর প্রভাব কি হতে পারে, জীবনযাত্রার মান খুব একটা ভালো হয় না, অনাহার, অপুষ্টি, দুর্ভিক্ষ দেখা দেয়, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে মানুষ বাধ্য হয়। পয়েন্টেই বোঝা যাচ্ছে কি হতে পারে ভেতরে। চলে আসি, দেখো আর কি কি হতে পারে। বেকারত্ব আরও বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাবেও, অরণ্য আরও বেশি পরিমাণ ধ্বংস হচ্ছে বা হবেও। পরিকাঠামোর উপর চাপ বৃদ্ধি হচ্ছে, শিক্ষা স্বাস্থ্যের ঘাটতি ঘটছে এবং পরিবেশের দূষণ বৃদ্ধি পাচ্ছে। আর ঋণ বৃদ্ধি পাচ্ছে, ঋণ অর্থাৎ বাইরের দেশ থেকে আমাদেরকে আনাতে হচ্ছে জিনিস, কেননা মানুষ এখানে বেশি। ভারতের কথা বলছি, জমির পরিমাণ বা তার উৎপাদনের ক্যাপাসিটিটা কম। এখানে একটা পয়েন্ট দেখো, দেখতে পাচ্ছি পপুলেশন এক্সপ্লোশন অর্থাৎ জনবিস্ফোরণ। এই যে পয়েন্টটা, টার্মটা ভীষণ ভাবে ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে কি জিনিস। যখন কোনো দেশে অতি অল্প টাইমের মধ্যে জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাবে তাকে বলা হবে পপুলেশন এক্সপ্লোশন। এটা শর্ট কোশ্চেন 2 নম্বরে আসে, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। কোথায় এরকম ঘটনা ঘটেছে না ঘটেছে সেইগুলো একটু জানতে হবে। এটাই হলো জনবিস্ফোরণ। চলে আসি এই ওভার পপুলেশনের ক্লাসিফিকেশনে। ক্লার্ক করেছিলেন এটা। একটা বলছে যে অ্যাবসলিউট ওভার পপুলেশন, দেখি কাকে বলে, সম্পদের সর্বাধিক এবং ফুল একদম ডেভেলপ যদি হয়, তাও যদি জীবনযাত্রার মান কম হয় বা নিচু হয়, তখন তাকে বলা হচ্ছে পরম জনাকীর্ণতা, অর্থাৎ অ্যাবসলিউট ওভার পপুলেশন। এই কথাগুলো একটু লিখে রাখলে ভালো হয়। নেক্সট, আপেক্ষিক জনাকীর্ণতা, অর্থাৎ এখানে রিলেটিভ ওভার পপুলেশন কি, দেখি সম্পদ বলছে সম্পদ উৎপাদনের পরিমাণ বর্তমানে চাহিদার তুলনায় অপ্রতুল, অর্থাৎ ভবিষ্যতে উৎপাদনের পরিমাণ বাড়ানো আরও সম্ভব, এইরূপ যখন পরিস্থিতি হবে তখন তাকে বলা হচ্ছে রিলেটিভ ওভার পপুলেশন। আর শিল্পের ক্ষেত্রে কি হচ্ছে বলছে, ক্লার্ক বলছে 2 প্রকার জনাকীর্ণতা ছাড়াও আরেক প্রকার রয়েছে, সেটা হলো শিল্পে জনাকীর্ণতা, অর্থাৎ যেটা কিনা শহর বা শিল্পাঞ্চলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আমাদের কলকাতা শহরের ক্ষেত্রেও কিন্তু এটা হয়। প্রযুক্তির উন্নতির ফলে শ্রমিক এবং যে অথবা উৎপাদিত সামগ্রী সেগুলো অপ্রয়োজনীয় হয়ে পড়ছে, অথবা শিল্প যেটা তৈরি হচ্ছে সেটার বা সেই উৎপাদন সামগ্রীটার গুরুত্বটা হ্রাস পাচ্ছে। এবার চলে আসি, দেখো লেভেল অফ ওভার পপুলেশন, একটা হয় ন্যাশনাল স্তরে আর একটা হয় রিজিওনাল স্তরে। ন্যাশনাল স্তরে কি করে হচ্ছে, ভারত যেমন, দেখো উদাহরণটা একটু খেয়াল করি, ভারত, বিহার, উত্তরপ্রদেশের রাজ্যের কিছু অংশ, এইসব ক্ষেত্রে এই জনাকীর্ণতা দেখা যাচ্ছে, কেননা সর্বত্র হচ্ছে না, শুধুমাত্র ওই দেশের কয়েকটা অঞ্চলেই বিশেষত দেখা যাচ্ছে। এবার চলে আসি আঞ্চলিক স্তর, শুধু দেশে নয়, একদম রাজ্যে, অঞ্চলের ভেতরে একদম জোনেশন ওয়াইজ সৃষ্টি হচ্ছে। যেমন গ্রামীণ জনসংখ্যা দ্রুত স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, অসম কৃষি জমির বন্টন, এইসব ক্ষেত্রে। আর সব আছে, বেশি পড়তে হবে না, এগুলো ম্যাক্সিমাম গ্রামীণ অঞ্চলেই যখন হচ্ছে তখন তাকে বলা হচ্ছে আঞ্চলিক স্তর। চলে আসি এবারে আন্ডার পপুলেশনে। এটা কি জিনিস, দেখো কোনো অঞ্চলে সম্পদের একটা পূর্ণাঙ্গ ব্যবহারের জন্য প্রয়োজনীয় জনসংখ্যা যদি কমে যায় বা কম হয়, ওই যে ছবিটা দেখাচ্ছিলাম দাঁড়িপাল্লার, মানুষ একটা কিন্তু তার সম্পদ প্রচুর। দেখো আমাদের ভারতে তো এটা নেই, ছেড়েই দাও, অস্ট্রেলিয়া এবং কানাডা এইসব দেশে এই ব্যাপারটা খেয়াল করা যায়, কেননা সেখানে মাথাপিছু সম্পদ উৎপাদনের পরিমাণ বাড়লেও প্রয়োজনীয় সংখ্যার অভাব থাকার জন্য, জনসংখ্যার
অভাব থাকার জন্য মোট যে সম্পদটা উৎপাদন করতে পারতো সেটা আর বাড়তে পারে না। ঠিক আছে? উত্তর আমেরিকার পেরু, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এইসব জায়গাতে এই ঘটনাটা দেখা যাচ্ছে। চলে আসে, দেখো এর প্রভাবগুলো কী পড়তে পারে। একদম শুধু পয়েন্ট পড়লেই হবে। নেগেটিভ এফেক্ট আর পজিটিভ এফেক্ট। নেগেটিভ কী কী হচ্ছে? সম্পদের আংশিক বিকাশ ঘটবে, দুর্বল পরিকাঠামো হবে, জন্মহারের তুলনায় মৃত্যু হারটা বেড়ে যাবে, কম পরিমাণে পরিব্রজন হার মানে মাইগ্রেশন হবে কম কম। আর অনুকূল হতে পারে কি, পরিবেশ দূষণটা অবশ্যই কম হবে আর মাথাপিছু ইনকামটা বেড়ে যাবে। চলে আসি এর ক্লাসিফিকেশনে। কি কি দিয়েছে? পরম, আপেক্ষিক, অর্থনৈতিকভাবে অনগ্রসর, জনবিরলতা। পরমটা কি, অ্যাবসলিউটটা কি, যেখানে দেখা যায় পুরোপুরি বিচ্ছিন্ন একটা সমাজ জনসংখ্যার পুনঃস্থাপন হচ্ছে এবং মৃত্যুহার অপেক্ষা কম হচ্ছে। আপেক্ষিক জনবিরলতা কি হচ্ছে? যেখানে সম্পদের অপ্রতুল বিকাশের কারণে ঘটছে। আর অর্থনৈতিকভাবে কি বলছে? এটি সম্পদ এবং মানুষের মধ্যে আনুপাতিক সম্পর্কে একটা নেগেটিভ এফেক্ট এর উদাহরণ। যেমন আমেরিকাতে কি হচ্ছে, ইউরোপীয়দের আগমনের আগে রেড ইন্ডিয়ান উপজাতিদের অবস্থান ছিল। চলে আসি ছবিটাতে। এই ছবিটা অবশ্যই আঁকতে হবে, এটাই মেন ছবি। তার দেখো ভালো করে জিনিসটা কীভাবে কি হচ্ছে। এইটা বলছে দ্য পয়েন্ট অফ অপটিমাম পপুলেশন, একদম এই জায়গাটা হচ্ছে স্থিতিশীল। আউটপুট পার হেড মানে যতটা পরিমাণ মানুষের মাথা পিছু কি হচ্ছে, তার উৎপাদন কতটা হচ্ছে। আর এইদিকে হচ্ছে জনসংখ্যার পরিমাণটা। এই যে পোর্শনটা এটা হলো আন্ডার পপুলেশন। এখানে দেখো জনসংখ্যা তুলনামূলকভাবে কম, কিন্তু পার হেড জিনিসপত্র বেশি পাচ্ছে। যত যাচ্ছে টুয়ার্ডস অপটিমামের দিকে তত জিনিসটা কাছাকাছি চলে আসছে। ঠিক আছে? আবার এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই ক্ষেত্রে হচ্ছে কি পপুলেশন সাইজটা বেড়ে যাচ্ছে। দেখো এদিকে বাড়ানোর চিহ্নটা দেওয়া আছে, কিন্তু আউটপুট পার হেড অর্থাৎ যে মাথাপিছু উৎপাদন যেটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে একদম কমের দিকে যাচ্ছে। যত আরও বাড়বে তত আরও কমে যাবে জিনিসটা, রেখাটা। ঠিক আছে? তাহলে এই দিকটা হলো ওভার পপুলেশনের পরিস্থিতি। এই ছবিটা তাহলে বোঝা গেল, ছবিটাকে সুন্দর করে এঁকে ফেলতে হবে। লাস্ট কোশ্চেন, সেটা নিজেকে করতে হবে। জনঘনত্ব এবং মানুষ জমি অনুপাত এই দুটোর মধ্যে পার্থক্য রচনা করতে হবে। জনঘনত্ব আমি আগের দিন পড়িয়েছিলাম, আজকে পড়ালাম মানুষ জমি অনুপাত এবং তার 3 ধরনের যে অবস্থা, অর্থাৎ ওভার পপুলেশন, অপটিমাম পপুলেশন আর আন্ডার পপুলেশন। ঠিক আছে? তাহলে এই কাজটা নিজেকে করতে হবে। এখানেই সমাপ্ত হলো।